গল্পের শুরুতে আমরা একটি আধুনিক ভবন দেখতে পাই যার নাম 250 গ্রুপ, আর সেই ভবনের উপরে হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে, আর তখনই আমরা দেখি সেখানে 2052 সাল থেকে একটি মেয়ে রোবট এসে হাজির হয়। তার লক্ষ্য এই প্রতিষ্ঠানের প্রতিভাবান বিজ্ঞানী মিস্টার জ্যাককে নিয়ে যাওয়া, কারণ মিস্টার জ্যাক অনেক অসাধারণ আবিষ্কার করে ফেলেছিল। এদিকে সেই রোবট সরাসরি মিস্টার জ্যাক এর অফিসে ঢুকে পড়ে, সেখানে জ্যাক এর গার্ডেরা তাকে আটকানোর চেষ্টা করে। তবে এই মেয়ে রোবটও ছিল অত্যন্ত ধুরন্ধর, তার কাছে ছিল এক ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র, যেখান থেকে বিদ্যুৎ বের হয়ে শত্রুদের সহজেই কাবু করে ফেলতে পারে। তখন সে এক এক করে সব গার্ডদের বৈদ্যুতিক শক দিয়ে পরাস্ত করে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে মিস্টার জ্যাককে দেখানো হয়, সেখানে আমরা দেখি সেই রোবট মেয়েটা একটা সুন্দরী মেয়েতে পরিণত হয়ে মিস্টার জ্যাককে ম্যাসাজ করছে, কিন্তু ঠিক তখনই মিস্টার জ্যাক তাকে ধরে ফেলে। তখন সেই রোবোটিক মেয়েটা নিজেকে ছাড়িয়ে নিয়ে সে আগের রূপে ফিরে আসে। মিস্টার জ্যাক তখন অবাক হয়ে বলে, তুমি কে আর তুমি আমাকে মারতে চাচ্ছ কেন? তখন সেই মেয়ে রোবট বলে, আমি আপনাকে মারতে চাচ্ছি না, আমি আপনাকে এখান থেকে 2052 সালে আমাদের দুনিয়ায় নিয়ে যেতে এসেছি। তখন মিস্টার জ্যাক বলে, আমরা কি বসে কথা বলতে পারি? এই বলেই সে তার হাতে কিছু বিদ্যুৎ তৈরি করে, কারণ মিস্টার জ্যাক নিজেকেও একটা ম্যাজিক্যাল মেশিনে পরিণত করেছিল। এরপর সে সেই রোবোটিক মেয়েটিকে বৈদ্যুতিক শক দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা পরিচিত হই আমাদের গল্পের প্রধান চরিত্র এক অনাথ কিশোর ইসুসার সঙ্গে। ছেলেটি তার দাদু দাদির বাড়িতে একা বসবাস করত। বুদ্ধিতে সে ছিল খুবই প্রখর, তাই কোনো কিছুতেই তার অভাব হতো না। কিন্তু আজকের দিনটি ছিল তার জন্য অদ্ভুত, কারণ সকালে মুখ ধুতে বাইরে বের হতেই সে দেখে বাড়ির উঠোনে রাখা একটি পুরনো মাটির পাত্র থেকে অদ্ভুত শব্দ আসছে। বিষয়টি তার কৌতূহল বাড়িয়ে তোলে। সে ধীরে ধীরে পাত্রর কাছে গিয়ে কান পাতে। তখন সে বুঝতে পারে মাটির পাত্রর ভেতর থেকে যেন কিছু লোকের কথোপকথন ভেসে আসছে। পুরো ঘটনায় সে ভীষণভাবে বিভ্রান্ত হয়ে যায়। এরপর গল্প ঘুরে যায় সেই মাটির পাত্রর অন্য দিকের দুনিয়ায়। এটি একটি ভিন্ন সময়ের জগৎ, সেখানে এক রানী প্রবল সংকটে পড়েছেন। সেই বিপদের মুখে তিনি তার পূর্বপুরুষদের দেওয়া ব্রোঞ্জ আয়নার ব্যবহার করতে চাচ্ছে, আর তার সহকারীকে বলে, এই ব্রোঞ্জ আয়নাটা আমার দিদিমা আমাকে দিয়েছিল। তখন তিনি বলেছিল, যখন সময় কঠিন হয়ে উঠবে, যখন তুমি কোনো দিক খুঁজে পাবে না, তখন এই আয়নাই তোমার সঙ্গী হবে। তার এই কথায় পাশে থাকা সহকারী বলে, আপনি ঠিক সময়ে এই কথা মনে করেছেন মহারানী, এখনই সময় সেই প্রতিশ্রুতির পরীক্ষা নেওয়ার। রাজ্য এখন চরম দূর অবস্থায় আছে, মানুষ খেতে পাচ্ছে না, পানি তো দূরের কথা। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে সেখানকার আগের কিছু দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা দেখি মহারানী যখন থেকে রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছে তখন থেকে সেখানকার লোকেরা দুর্ভোগে আছে। তাই সেখানকার প্রধানমন্ত্রী রানীকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তার মেয়েকে সিংহাসনে বসানোর চেষ্টা করছে। তাই এদিকে মহারানীর সহকারী বলে, আপনি যদি তাড়াতাড়ি কোনো ব্যবস্থা না নেন তাহলে আরও বড় বিপর্যয় ডেকে আনবে। তখন রানী গভীরভাবে চিন্তা করে বলে, তোমার কথা একদম ঠিক, এখনই সময় কিছু করার। এরপর তিনি সেই ব্রোঞ্জ আয়নার কাছে সাহায্য চাইতে থাকে। অন্যদিকে ইসুসা যখন সেই মাটির পাত্রর ভিতরে তাকিয়ে কথা বলছিল, তখন সেই আওয়াজ মহারানী শুনতে পায়। মহারানী তখন মনে করে আয়নার মধ্যে কোনো দেবতা আছে, তাই সে সেই ব্রোঞ্জ আয়নার সামনে মাথা নত করে বলে, হে দেবতা, আমাদের রাজ্যে এখন এক ফোঁটা পানিও নেই, প্রজারা অনেক কষ্টে আছে, আপনি যদি আমাদের একটু সাহায্য করেন তবে গোটা রাজ্য আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। অন্যদিকে ইসুসা তাদের কথা শুনে কিছুই বুঝতে পারে না, কিন্তু সে বুঝতে পারে যে তারা তার কাছে পানি চাচ্ছে। তাই তখন সে পানির পাইপ নিয়ে সেই মাটির পাত্রের ভিতরে রেখে দেয়। ঠিক তখনই তার ফোন আসে, তাই তাকে বাধ্য হয়ে স্থান ত্যাগ করতে হয়। অন্যদিকে রানী প্রার্থনার শেষে আয়নাটা সামনে আনতেই হঠাৎ করে আয়না থেকে পানি বের হতে শুরু করে। এমন দৃশ্য দেখে তিনি অভিভূত হয়ে যান। তিনি ভাবেন, আমার প্রার্থনায় হয়তো দেবতা সাড়া দিয়েছে। এরপর সেই পানি রাজ্যের মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন। এরপর সময় ধীরে ধীরে রাত গড়ায়। ইসুসা বাড়ি পথে ফিরছিল, হঠাৎ তার মোবাইলে একটি কল আসে। ওপারে ছিল তার প্রেমিকা, কিন্তু প্রেম নয়, ছিল চাহিদার ঝড়। মেয়েটি স্পষ্টভাবে বলে, আগামীকাল পর্যন্ত যদি তুমি আমাকে দামি গয়না এনে না দাও তাহলে আমাদের সম্পর্ক এখানেই শেষ। এই কথা শুনে ইসুসা কিছু না বলে কল কেটে দেয়। অন্যদিকে মহারানী তার রাজ্যের মানুষের মধ্যে পানি বিতরণ শেষ করেছেন। শুধু তাই না, আগাম মাসগুলোতে যাতে পানির সংকট না হয় সেজন্য পর্যাপ্ত পানি সংরক্ষণের ব্যবস্থাও করে ফেলেছেন। এইদিকে ইসুসা যখন বাড়ি ফিরে দেখে যে পানির পাইপ সে চালু রেখে দিয়েছিল, তখন দ্রুত গিয়ে সে পানির লাইন বন্ধ করে দেয়। কিন্তু ঠিক তখনই তার মোবাইলে একটি বার্তা আসে, আপনি অনুমতির চেয়ে অনেক বেশি পানি ব্যবহার করেছেন, আপনার জরিমানা প্রযোজ্য। মেসেজটা দেখে তার মাথা ঘুরে ওঠে। এতটা পানি ব্যবহারের জন্য তাকে বিশাল অঙ্কের টাকা গুনতে হবে। তখন সে রাগে মাটির পাত্রর সামনে রীতিমতো লাথি মেরে বসে এবং বলে ওঠে, তোমার কারণেই আজ এই ঝামেলায় পড়লাম, আমি তো নিজের জন্য এক ফোঁটাও পানি ব্যবহার করিনি, তবুও আমাকে জরিমানা দিতে হবে। তার এই কথাগুলো ওপাশে রানী শুনে ফেলেন। তিনি ভাবে, হয়তো এই মানুষই আমাদের দেবতা, যার কারণে এই আশীর্বাদ এসেছে, আর এখন হয়তো সে আমাদের কাছে কিছু চাচ্ছে। এই উপলব্ধিতে রানী নিজের একটা সবুজ রঙের পেন্ডেন্ট আয়নার পাশে রেখে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই পেন্ডেন্ট আয়নার মাধ্যমে অন্য জগতে স্থানান্তরিত হয়ে যায়। সেই পেন্ডেন্ট যখন ইসুসার হাতে আসে তখন সে মনে মনে ভাবে, এটা আবার কি? ঠিক তখনই আয়নার ভিতর থেকে এক কোমল কণ্ঠ ভেসে আসে। রানীর কণ্ঠ। সে বলে, আমি জানি তোমার ক্ষতি হয়েছে, কিন্তু তুমি আমাদের রাজ্যকে বাঁচিয়েছ। এই পেন্ডেন্টটা তোমার প্রাপ্ত, এর মূল্য কোটি টাকা হয়তো, তবে তোমার জন্য যথেষ্ট না, কিন্তু এই মুহূর্তে আমার দেওয়ার মতো এটুকুই আছে। এই কথা শুনে ইসুসা তো হতবাক। পেন্ডেন্টটি নিয়ে দ্রুত ইন্টারনেটে সার্চ করে দেখে এই পেন্ডেন্টটা 2000 মিলিয়ন এরও বেশি হবে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়।
সে ভাবে এই ছোট্ট পেন্ডেন্টটাই যদি এত দামি হয় তাহলে তো আমার জীবন বদলে ফেলতে পারি। এরপর সে ভাবে আমি এটা কার কাছে বিক্রি করতে পারি। অনেকক্ষণ চিন্তা করে তার আঙ্কেলের কথা মনে পড়ে, আর আঙ্কেল ছিল সেই বিজ্ঞানী, যদিও বিজ্ঞানী তার রক্তের সম্পর্কের কেউ না। তবু এই বিজ্ঞানী জ্যাক একসময় তার অনেক সাহায্য করেছিল। ইসুসা সঙ্গে সঙ্গেই তাকে ফোন করে, ফোনে সে সব খুলে বলে কিভাবে সেই মাটির পাত্র থেকে একটি পেন্ডেন্ট পেয়েছে, যার বাজার দর 20 মিলিয়নেরও বেশি। কিন্তু বিজ্ঞানী জ্যাক এসব শুনে বলে, তুমি আবার কল্পনার গল্পে ঢুকে গেছো নাকি? এই বলে সে ফোন কেটে দেয়। কিন্তু ইসুসা এখন পুরোপুরি উত্তেজিত। সে ভাবে, আমি তো জানতামই না এই মাটির পাত্র আমাকে কোটিপতি বানাবে। এরপর সে আবার মাটির পাত্রর দিকে তাকিয়ে বলে, তুমি যদি আমার আরও সাহায্য চাও আমি দিতে পারি, তবে বিনিময়ে আমাকে কিছু মূল্যবান জিনিস দিতে হবে। ওপাশে রানী সেসব কথা শুনে একটু চিন্তিত হয়ে পড়েন। সে মনে মনে বলে, এই ছেলে কি খুব লোভী হয়ে গেল। তবে এরপরই নিজেকে সামলে নিয়ে বলে, না, ও তো আমাদের সাহায্য করেছে, চাইলে আমি আমার সেরা কিছু দিতেও রাজি আছি। তারপর তিনি সহকারী মাধ্যমে এক খণ্ড বিশুদ্ধ সোনার ইট আয়নার সামনে রেখে দেন। মুহূর্তের মধ্যেই সেই ইট ইসুসার দুনিয়ায় পৌঁছে যায়। ইসুসা অবাক হয়ে সেই ইট দেখে আনন্দে চিৎকার করে ওঠে, এটা তো দারুণ, এবার বলো তোমার কি দরকার? রানী বিনয়ের সঙ্গে বলে, আমার রাজ্যের জন্য খাবার আর পানি চাই, যেন আমার প্রজাদের কষ্ট না হয়। ইসুসা বলে, তুমি আমাকে এত দামি জিনিস দিলে, আমি কি তোমাকে দামি কিছু দিয়ে খুশি করতে পারি না? রানী বলে, আমার বিলাসিতার দরকার নেই, প্রকৃত উপকার আমার প্রজাদের যেন আর অভুক্ত থাকতে না হয়। তখন ইসুসা বলে, তুমি একদম চিন্তা করো না। এরপর সে দ্রুত ছুটে যায় এক বড় সুপার মার্কেটে। সেখানে যা কিছু তার চোখে পড়ে, চাল, ডাল, বিস্কুট, জল, ফলমূল, সবকিছু একের পর এক ট্রলিতে ভরে ফেলে। একটাই না, দুইটা না, একাধিক ট্রলি ভরে সে তৈরি করে বিশাল এক খাবারের মজুদ। এরপর সে সব খাবার নিজের ঘরে এনে সেই মাটির পাত্রর ভেতরে দিয়ে রানীর জগতে পাঠিয়ে দেয়। এদিকে রানী সেই দৃশ্য দেখে অভিভূত হয়ে যান। রানী যখন এক এক করে খাবারের প্যাকেটগুলো খুলে দেখছিল, তার মুখে আনন্দ ফুটে ওঠে। সে বলে, এগুলো নিশ্চয়ই দেবতার পাঠানো আশীর্বাদ, তাই এর স্বাদও অনন্য হবে। কিন্তু ঠিক যখন তিনি একটি কুকিজ মুখে তুলতে যাচ্ছিল, তখন পাশ থেকে তার সহকারী তাকে থামাতে চায়। সে বলে, মহারানী, দয়া করে আগে আমায় একটু পরীক্ষা করে নিতে দিন। কিন্তু রানী তো থামার পাত্রী নন। তিনি হেসে বলে, ভয় কিসের, দেবতা যা পাঠান তা কেবল ভালোই হয়। এই কথা বলেই তিনি একটি কুকিজ মুখে পুরে নেন। সেটা মুখে নিতেই প্রথম এক মুহূর্ত চুপচাপ থাকে, এরপর রানীর চোখ থেকে হঠাৎ অশ্রু গড়িয়ে পড়ে। তখন সহকারী ভয় পেয়ে যায় আর বলে, মহারানী, কিছু কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আমি তো বলেছিলাম আগে আমায় চেখে নিতে দেন। রানী এবার হেসে বলে, এই কান্না কোনো কষ্টের নয়, এটা আনন্দের। এর স্বাদ এমন যা আমি আগে কখনো পাইনি। সত্যি বলতে এর এক একটা কামড় যেন স্বর্গের মতো। এরপর মহারানী আয়নার দিকে তাকিয়ে বলে, তুমি যেই হও না কেন, তুমি যদি দেবতা হও বা না হও, তবে তোমার এই উপহার আমার হৃদয় ছুঁয়ে গেছে। এপাশে ইসুসা এইসব শুনে খুশি হয়ে বলে, তোমার যদি ভালো লেগে থাকে, আমি এর থেকেও ভালো অনেক কিছু পাঠাতে পারি। রানী তখন কুকিজগুলো তার সহকারীকেও দেন। সহকারীও মুখে নিয়ে বলে ওঠে, এ তো যেন স্বর্গের খাবার। এইদিকে রাজপ্রাসাদে উত্তেজনার আবহাওয়া, কারণ রানীকে দেওয়া 3 দিনের সময়সীমা আজ শেষ হয়েছে। সভা বসেছে, উচ্চপদস্থ ব্যক্তিরা জড়ো হয়েছেন। সবাই একে একে প্রশ্ন করতে শুরু করে, মহারানী, আপনি কি রাজ্যের জনগণের জন্য খাবারের ব্যবস্থা করেছেন? যদি না করে থাকেন তবে আপনাকে আজই সিংহাসন ছেড়ে দিতে হবে। আপনি আর যোগ্য নন এই জায়গার। আপনার রাজত্বে জনগণ অভুক্ত, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে সরিয়ে দিয়ে তৃতীয় রাজকন্যার হাতে দায়িত্ব তুলে দেওয়ার। এই কঠিন মুহূর্তে রানী বলে, আপনাদের এই কষ্টের প্রয়োজন ছিল না। আমি অনেক আগেই খাবার পাঠানোর ব্যবস্থা করে রেখেছি। রাজ্যের সাধারণ মানুষ এখন সুখেই আছে, শুধু কিছু উচ্চপদস্থ ব্যক্তির মধ্যেই হয়তো খাবার এখনো পৌঁছায়নি। তখন সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। তাদের মনে সন্দেহ জন্মায়, তবে কি সত্যিই প্রজাদের মধ্যে খাবার বিতরণ সম্পন্ন হয়ে গেছে? রানী তাদের উদ্বিগ্ন মুখ দেখে শান্তভাবে বলে, চিন্তার কিছু নেই, খুব শিগগিরই এখানেও খাবার পৌঁছে যাবে। অন্যদিকে ইসুসা তখনও খাবারের বিশাল সংগ্রহ নিয়ে ব্যস্ত। সে দ্রুত খাবারগুলো গুছিয়ে সেই রহস্যময় মাটির পাত্রর মাধ্যমে রানীর কাছে পাঠিয়ে দেয়। পরবর্তী মুহূর্তেই সভাস্থলে অনেক ধরনের খাবার এসে পৌঁছায়। তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা দেখে সেখানে অজানা সব প্যাকেটজাত খাবার, শুকনো নুডলস, চকলেট ইত্যাদি। তবে এই দৃশ্য দেখেও তারা সন্তুষ্ট হয় না। কেউ কেউ আবার প্রশ্ন তোলে, এগুলো আসলে কি ধরনের খাবার? এগুলো তো আমাদের চেনা কোনো জিনিস না। অনেকেই মনে করতে শুরু করে রানী হয়তো আমাদের বোকা বানাচ্ছেন। তখন শুরু হয় নতুন করে সন্দেহ আর প্রশ্নের ঝড়। রানী তখন নিজের সামনে এগিয়ে এসে একটি পাত্রে জল ফুটিয়ে তার মধ্যে ফাস্ট নুডলস দিয়ে রান্না করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুরো সভাকক্ষে ছড়িয়ে পড়ে অসাধারণ এক সুগন্ধ। সুগন্ধে সবাই চমকে যায়, কিন্তু কেউই সাহস করে সামনে এসে সেটা মুখে তোলার চেষ্টা করে না। সবাই একটু দূরে দাঁড়িয়ে থাকে, মুখে কৌতূহল তবে মনে ভয়। তখন রানী নিজেই নিজের হাতে তৈরি করা নুডলস মুখে তুলে নেয়। তার মুখে তৃপ্তির হাসি, এমনভাবে খেতে থাকেন যেন বহুদিন পর সত্যিকারের খাবারের স্বাদ পেল। তিনি তাদের উদ্দেশ্য করে বলে, এমন স্বাদ তো আগে কখনো পাইনি। তোমরা না চাইলেও আমি তো খেয়েই নেব। তার এই আনন্দ দেখে অনেকেরই মুখে জল আসে, কিন্তু তবু কেউ এগিয়ে আসে না। তখন হঠাৎ সামনে আসে তাদের রাজ্যের জেনারেল। সে বলে, আমার জীবন যদি যায় যাক, কিন্তু আমি এটা একবার ট্রাই করব। সবার চোখের সামনে সে এক চামচ তুলে মুখে দেয়। প্রথমবার মুখে দিতেই সে হঠাৎ চুপ হয়ে যায়। এই দৃশ্য দেখে সভাকক্ষে হইচই পড়ে যায়। প্রধানমন্ত্রী বলে, দেখো, বলেছিলাম তো এটা খাওয়ার জিনিস না। ওই দেখো, জেনারেল তো একদম চুপ হয়ে গেছে। কিন্তু হঠাৎ সেই জেনারেল চোখ বড় করে বলে, না না, আমি কিছু বলছিলাম না, কারণ এটার স্বাদ এতটাই ভালো যে ভাষা হারিয়ে ফেলেছিলাম। এটা অসাধারণ। তার এই কথা শুনে একে একে অন্য সেনারাও সামনে এসে নুডলস খেতে শুরু করে, আর সবাই ভিড় করে খাবারগুলো নিতে থাকে। অল্প সময়ের মধ্যেই খাবারের অনেকটা অংশ শেষ হয়ে যায়। তখন রাজ্যের বহুল আলোচিত তৃতীয় রাজকন্যাও এসে নুডলস ট্রাই করে দেখতে শুরু করে।
সে যখন প্রথমবার মুখে নেয় তখন তার চোখ বড় বড় করে তাকায়, এরপর চোখ বুজে গেলে এমন অনুভূতি হয় যেন সে মেঘের উপরে ভেসে বেড়াচ্ছে। তার অভিব্যক্তি দেখে পাশেই দাঁড়িয়ে থাকা প্রধানমন্ত্রীকে উপস্থিত সবাই উৎসাহ দেয়, আপনিও একবার খেয়ে দেখুন। প্রধানমন্ত্রী দ্বিধা নিয়ে এক চামচ মুখে দেন, কয়েক সেকেন্ড চুপচাপ থাকার পর তার চোখে বিভ্রান্ত হয়ে যায়। তখন পুরো সভাকক্ষেই এক উৎসবের আমেজে ভরে যায়। এরপর সবাই মিলে যখন নুডলস খেতে ব্যস্ত, হঠাৎ তখনই মহারানী সবার হাত থেকে নুডলস ছিনিয়ে নিতে বলে। এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। রানী তখন কঠিন হয়ে বলে, তোমরা যখন আমাকে বিশ্বাস করনি তখন তোমাদের এই খাবার খাওয়ার অধিকারও নেই। যারা আমাকে শুধুই একটি অযোগ্য রানী বলে অপমান করেছিল তারা আজ আমার খাবার পাবে না, যারা আমাকে বিশ্বাস করেছিল তারাই আমার এই খাবার পাওয়ার যোগ্য। সবাই তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছু বলার ভাষা থাকে না কারোর। এরপর রানী আবার বলে, বলো আমি কি একজন যোগ্য রানী কিনা? তখন চারদিক থেকে সবাই বলে, হ্যাঁ আপনি সবচেয়ে বুদ্ধিমান ও সাহসী রানী। এইবার প্রধানমন্ত্রী জিজ্ঞেস করে, মহারানী এই অসাধারণ খাবারগুলো তো আমাদের রাজ্যে আগে কখনো দেখা যায়নি, এসব এসেছে কোথা থেকে, রাজ্যের মানুষের জানা উচিত। তখন রানী বলে, এই খাবারগুলো এসেছে এমন একজনের কাছ থেকে যিনি আমাদের পৃথিবীর নন, তিনি আমাদের রক্ষা করতে পাঠিয়েছে এই খাবার, সে একজন অমর দেবতা, তাই হয়তো এসব দেখতে কিছুটা ভিন্ন। এ কথা শুনে প্রধানমন্ত্রী বলে, যদি সত্যি এমন কেউ থাকে তবে আমাদেরও তার সঙ্গে দেখা করার অধিকার আছে। এমন একজন যার কাছ থেকে আপনি সাহায্য পেয়েছেন তাকে তো আমরাও জানতে চাই। তার সঙ্গে সঙ্গে সবাই গলা মিলিয়ে বলে, আমরা দেখতে চাই সেই অমর দেবতাকে। রানী এরপর তার ব্রোঞ্জ আয়নাটির দিকে তাকিয়ে আয়নার মাধ্যমে বার্তা পাঠান ইসুসাকে, আমার জগতের মানুষরা তোমাকে দেখতে চায়, তুমি কি আসতে পারবে? এই বার্তা পাওয়ার পর হঠাৎ ইসুসা এবং তার আঙ্কেল মিস্টার জ্যাক সেখানে এসে হাজির হয়ে। হঠাৎই এমন দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপর ইসুসা বলে, আঙ্কেল দেখুন, এটাই সেই রাজ্য যার কথা আমি আপনাকে বলেছিলাম। মিস্টার জ্যাক চারপাশে তাকিয়ে বলে, তুমি একটু ভুল বলনি, এটা সত্যি অন্য জগৎ। এরপর তিনি ইসুসাকে বলে, তুমি যেই ব্যক্তিকে দেখতে চাইছিলে আগে তার সঙ্গে দেখা করে নাও। এই কথা শুনেই ইসুসা সামনে এগিয়ে যায়, কিন্তু ভুল করে সে তৃতীয় রাজকন্যার সামনে যেতে থাকে। ঠিক তখনই জ্যাক তাকে থামিয়ে বলে, না তুমি ভুল করছো, এই মেয়েটি না, ওই সামনের জন। ইসুসা তখন ধীরে ধীরে সঠিক রানীর সামনে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই একজন মহিলা রক্ষী তার পথ আটকে দাঁড়ায় আর বলে, তুমি সাহস কোথা থেকে পাও যে সরাসরি রানীর সামনে চলে আসতে চাও? তখন ইসুসা বলে, আমি সেই ব্যক্তি যে আপনাদের জগতে খাবার পাঠিয়েছিল, আমি কোনো ক্ষতি করতে আসিনি। এই কথা শুনেই রানীর মুখ উজ্জ্বল হয়ে ওঠে, সে এগিয়ে এসে বলে, আপনি কি সত্যিই সেই ব্যক্তি? আমি তো শুধু একবারই ডেকেছিলাম আর আপনি এত দ্রুত এসে পড়েছেন, আপনি নিশ্চয়ই স্বর্গের দূত, যাকে আমরা দেবতা বলে জানি। এই কথা শুনে ইসুসা নিজের মনে ভাবে, আচ্ছা আমি কি সত্যিই স্বর্গ থেকে এসেছি? আমি তো ভুল করে এসেছিলাম। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইসুসা মিস্টার জ্যাক এর সঙ্গে দেখা করতে গিয়েছিল, তার সাথে করে সেই সব উপহারগুলোও নিয়ে যায়। এরপর সে ধীরে ধীরে সব খুলে বলতে থাকে, আমাদের ঘরের উঠোনে একটা মাটি পাত্র আছে যেটা এই পৃথিবীকে অন্য জগতের সঙ্গে যুক্ত করেছে। আমি সেই মাটির পাত্রর মাধ্যমে খাবার পাঠিয়েছি, আর ওদিকে এক রানী রয়েছে যিনি আমাকে দেবতা ভাবে। ইসুসা এক এক করে সব প্রমাণ তার আঙ্কেলের সামনে রাখে। মিস্টার জ্যাক সেই পেন্ডেন্ট আর সোনার ইট হাতে নিয়ে অবাক হয়ে যান। তিনি বলেন, এগুলো সাধারণ কিছু না, এগুলোতে প্রাচীন কালের চিহ্ন আছে, হাজার হাজার বছরের পুরনো ইতিহাস লুকানো রয়েছে এগুলোর মধ্যে। ইসুসা উত্তেজিত হয়ে বলে, আমি তো আপনাকে বোঝাতে চাচ্ছিলাম এতদিন ধরে, আপনি বিশ্বাসই করতেন না। এরপর সে রানীর নাম লিখে অনলাইনে খোঁজ নিতে শুরু করে। তখন কিছু প্রাচীন নথি, রোল, স্ক্রোল আর আর্কাইভ উঠে আসে স্ক্রিনে। তারা যখন সেগুলো পড়তে ব্যস্ত ছিল তখন হঠাৎ করে একটি চক্রাকার পোর্টাল খুলে যায়, যেটা থেকে শক্তির ঝলক বের হতে থাকে, আর তারা কিছু বুঝে ওঠার আগেই সেই পোর্টালের ভেতর টেনে নেয় তাদের। এরপর চোখ খুলতেই তারা অন্য দুনিয়ায়, রানীর রাজ্যে পৌঁছে যায়। কিন্তু এই সত্য ইসুসা কাউকে বলে না। সে আত্মবিশ্বাসী ভঙ্গিতে মাথা উঁচু করে বলে, আমি তো অমর দেবতা, তাই যখন খুশি যেখানেই খুশি চলে আসতে পারি। তার এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, কেউ কিছু সন্দেহ করে না, সবাই তার কথা বিশ্বাস করে নেয়। এরপর ইসুসা রানীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তবে মহারানী, আপনি কেন আমাকে এখানে ডেকেছেন, কি এমন দরকার আপনার? তখন রানী কোনো উত্তর দেওয়ার আগেই প্রধানমন্ত্রী বলে, আমরা চাই তুমি আমাদের রাজ্যের নতুন প্রধানমন্ত্রী হও, এটা আমাদের পক্ষ থেকে একটি সম্মানের প্রস্তাব। তবে ভেতরে ভেতরে সে ছিল চতুর, আসলে সে ইসুসাকে ফাঁদে ফেলতে চাইছিল, নিজের জায়গা ছেড়ে তাকে এমন এক কাজে জড়াতে চাইছিল যা ছিল বিপজ্জনক। প্রধানমন্ত্রী আবার বলে, তুমি তো রানীর জন্য অনেক কিছু করেছ, এই ছোট্ট অনুরোধ নিশ্চয়ই ফিরিয়ে দেবে না, তাই না? রানীর প্রতি দুর্বল ইসুসা চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানায়, কিন্তু পরে জানা যায় এই পদের জন্য তাকে এক শক্তিশালী যোদ্ধার সঙ্গে লড়তে হবে। প্রথমে ইসুসা ভয় পেয়ে যায়, তবে ঠিক সেই সময় তার আঙ্কেল জ্যাক আগে থেকেই যে ইলেকট্রিক মেশিনটা তাকে দিয়েছিল, তখন তার সেটির কথা মনে পরে সে সাহস করে সেই অস্ত্র ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেয়। এই দৃশ্য দেখে রানীর মুখে হাসি ছড়িয়ে পড়ে, তবে প্রধানমন্ত্রীর মুখে তখন আর রং নেই, তার চোখে ক্ষোভ, ভেতরে জ্বলতে থাকে ঈর্ষার আগুন। এরপর আমরা দেখি রানী একান্তে ইসুসার সঙ্গে কথা বলছেন। রানী সেই ব্রোঞ্জ আয়না দেখিয়ে বলে, এই আয়নার মাধ্যমেই আমি তোমার সঙ্গে সংযোগ করতে পারি, এটা আমাদের দুই দুনিয়ার মধ্যে সেতুবন্ধ। তখন ইসুসাও বলে, তবে আমার কাছেও একটি ম্যাজিক্যাল মাটির পাত্র রয়েছে, আর সেই ম্যাজিক এখন আমার ফোনে এসেছে, তাই এখন আমি এই ফোন দিয়ে যখন ইচ্ছা তখন আসতে পারি এই দুনিয়ায়। এরপর সে বলে, এই ফোনে শুধু মেসেজ বা কল না, এখানে গেম আছে, সিনেমা আছে, গান আছে, তুমি দেখতে পারো। তখন সে ফোনটি রানীর হাতে দেয় এবং একের পর এক ফিউচার দেখাতে থাকে। রানী চোখ বড় বড় করে দেখে, আলোর স্ক্রিন, নড়াচড়া করা ভিডিও, শব্দে ভরা গান, সবকিছু যেন জাদুর মতো লাগে। এরপর রানী অভিভূত হয়ে বলে, আমি জানতাম তুমি একদিন ঠিকই আমার সাহায্যে এগিয়ে আসবে।
কিন্তু এখন তুমি এই রাজ্যের নতুন প্রধানমন্ত্রী, তাই তোমার আরও একটি দায়িত্ব আছে। যুদ্ধের সময় আমার বহু সৈন্য প্রাণ হারিয়েছে, এখন আমাদের কাছে সৈন্য কম, তাই তুমি কি তোমার পৃথিবী থেকে এমন কিছু আনতে পারো যা আমাদের যুদ্ধকে সহজ করে তুলবে? এরপর রানী ইসুসাকে একটা ছোট কাঠের বক্স এগিয়ে দেয়। বক্স খুলতেই ইসুসা চমকে ওঠে। ভেতরে ছিল সোনা, রূপা, হীরা আর কিছু অদ্ভুত অথচ ঝকঝকে অস্ত্রর অংশ। রানী বলে, এই জগতে যুদ্ধ সহজ করার মতো লোক নেই, কিন্তু তুমি যদি তোমার জগৎ থেকে এমন কিছু আনো যা আমাদের রক্ষা করতে পারে, তবে হয়তো আমরা আবার শান্তিতে থাকতে পারবো। ইসুসা সেই বক্স হাতে নিয়ে বলে, আপনি চিন্তা করবেন না মহারানী, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, আর যতক্ষণ আমি আছি আপনাকে হারতে দেব না। এই বলে সে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়ে এবং সোজা চলে যায় আঙ্কেল জ্যাকের কাছে। কিন্তু সেখানে গিয়েই সে যে দৃশ্য দেখে তাতে তার চক্ষু চটকগাছ। আঙ্কেল জ্যাক রাজপ্রাসাদের এক কক্ষে বসে আরামদায়ক চেয়ারে হেলান দিয়ে আশেপাশে কিছু সুন্দরী দাসীদের দিয়ে মালিশ ও পরিবেশন করাচ্ছিল। এই দৃশ্য দেখে ইসুসা হতবাক। সে এগিয়ে গিয়ে বলে, আঙ্কেল এখন তো সময় মজা নেওয়ার না, আমাদের কাজ করতে হবে, আপনাকে এখনই আমার সঙ্গে যেতে হবে। কিন্তু মিস্টার জ্যাক হেসে বলে, কাজ তো আমি আগেই অনেক করেছি বাছা, এখন একটু রিল্যাক্স করি না? ইসুসা তখন বলে, আমার কাছে এখন এমন কিছু এসেছে যেটা নিয়ে আমি আবার ফিরে যেতে চাই। রানীর রাজ্যে বড় বিপদ আসছে, আমাদের এখন কিছু শক্তিশালী জিনিস নিয়ে আসতে হবে। এরপর ইসুসা তার ফোন বের করে ম্যাজিক্যাল দরজা খুলতেই তারা আবার তাদের জগতে প্রবেশ করে। তখন হাতে রানীর দেওয়া সেই মূল্যবান বক্সও থাকে। কিন্তু পৃথিবীতে ফিরে এসে ইসুসার মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, এই ফোনটা হঠাৎ করে এত ম্যাজিক্যাল হলো কিভাবে? তখন মিস্টার জ্যাক বলে, তুমি কি জানো এই ফোন আমি তোমার জন্মদিনে নিজে বানিয়ে দিয়েছিলাম। আমি তখনই ভেবেছিলাম যদি কখনো এই ফোনের সঙ্গে কোনো ম্যাজিক্যাল উৎসের সংযোগ হয়, তাহলে এটা এক নতুন রূপে জেগে উঠবে। আর তোমার সেই মাটির পাত্র ওটাই সেই সংযোগ ছিল। যখন তোমার এই ফোন ওই ম্যাজিক্যাল শক্তির সংস্পর্শে এলো, তখন এটা একটা গেটওয়ে ডিভাইসের রূপ নেয়। এখন এর মাধ্যমে তুমি শুধু সময় ভ্রমণই নয়, বরং নতুন জগতের সঙ্গে সংযোগ রাখতে পারো। তখন ইসুসা অবাক হয়ে বলে, মানে আপনি আগে থেকেই জানতেন যে একদিন এমন কিছু হবে? মিস্টার জ্যাক বলে, আমি জানতাম না এটা হবে, তবে আমি আশাবাদী ছিলাম, আর আজ তুমি সেটা প্রমাণ করেছো। তখন ইসুসার তার আঙ্কেলের কথা বিশ্বাস করছিল না, কিন্তু একই দিন তার সাথে যা যা হয়েছে তাতে সে সব বিশ্বাস করে নেয়। এরপর ইসুসা তার আঙ্কেলকে বলে, আপনি এখান থেকে কিছু সোনা গয়না নিতে পারেন। তখন মিস্টার জ্যাক বলে, আমি তো এখন বুড়ো হয়েছি আর টাইম ট্রাভেলও করে ফেলেছি, গবেষণা করে জীবন শেষ, এখন আর টাকার পেছনে ছোটার দরকার নেই আমার, বরং তুমি এই ধনসম্পদ নিজের কাছে রাখো, এটা দিয়ে রানীর রাজ্যকে বাঁচাতে পারবে। তার এই কথা শুনে ইসুসা খুব খুশি হয়ে যায়। এরপর সে সেই মূল্যবান রত্ন ও সোনা গয়না নিয়ে যায় এক বিখ্যাত জুয়েলারির দোকানে। দোকানদার চমকে ওঠে এত প্রাচীন ও খাঁটি জিনিস দেখে। ইসুসা পায় মোটা অঙ্কের টাকা। ঠিক তখনই সে দোকানের বাইরে বের হতেই এক পরিচিত মুখ দেখতে পায়। লানি, হ্যাঁ, তার পুরনো প্রেমিকা। ইসুসা কাছে গিয়ে বলে, লানি, আমি এখন অনেক বদলে গেছি, এখন আমি তোমাকে সব দিতে পারি যেটা তুমি এতদিন চেয়েছিলে। কিন্তু লানি মুখ ঘুরিয়ে সোজা বলে, তুমি বুঝলে না, আমি তো অনেক আগেই তোমায় ছেড়ে দিয়েছি। এখন আমি যার সঙ্গে আছি সে একজন কোটিপতি, আর তুমি তো একটা অপদার্থ, প্লিজ আর আমার সামনে আসবে না। তারপর সে তার নতুন প্রেমিককে দেখিয়ে উপহাসের হাসি হেসে বলে, তোমার জায়গা এখন আমার স্মৃতির অন্ধকারে। এই শুনে ইসুসা বলে, তোমার জন্য আমি যা কিছু করেছি সেটা ভালোবাসা থেকে করেছিলাম, কিন্তু তুমি তো সব কিছু দামি উপহারের পাল্লায় মেপে নিলে। তুমি শুধু রত্ন চেয়েছিলে, ভালোবাসা না। যাও, ভালো থেকো। এই বলে সে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য বদলে যায়। আমরা দেখি রাজসভায় উপস্থিত সকলে অধীর অপেক্ষায়, কারণ আজই নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসুসার শপথ নেওয়ার কথা। কিন্তু শুধু শপথই না, তার আগে তাকে কয়েকটি চূড়ান্ত পরীক্ষাও দিতে হবে, যা একজন প্রধানমন্ত্রীর জন্য বাধ্যতামূলক। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোথাও দেখা নেই ইসুসার। তখন উপস্থিত সবার তাকে নিয়ে বিভিন্ন কথা বলতে থাকে। তাদের লাগছে সেই ছেলেটা আসলেই একটা ধোঁকাবাজ ছিল, ছোটখাটো ম্যাজিক দেখিয়ে আমাদের বিশ্বাসে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। যখন আলোচনা জমতে থাকে তখন প্রধানমন্ত্রী বলে, যদি ও সত্যি রাজ্যের জন্য ভাবত, তবে আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে অনুপস্থিত থাকত না। রানীকেও চাপে ফেলা হয়, আপনি বলেছিলেন তিনি দেবতা, এখন কোথায় গেল সেই দেবতা? তখন রানী চুপ করে থাকে। এমন সময় রাজ্যের প্রহরীরা সামরিক পদক্ষেপ নেয়ার চেষ্টা করে। তারা বলে, তাকে না পেলে আমাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই বলে তারা রানীর দিকে অগ্রসর হতে শুরু করে। তখনই এক প্রহরী তলোয়ার হাতে রানীর দিকে দৌড়ে আসে তাকে হত্যা করার জন্য, কিন্তু হঠাৎ একটা গুলি তার বুকে এসে লাগে। সে মাটিতে লুটিয়ে পড়ে। সকলের দৃষ্টি তখন ঘুরে যায় পেছনের দিকে। সেখানে দাঁড়িয়ে থাকে ইসুসা, হাতে ধরা এক আধুনিক গ্যাজেটিক গান। চোখে জ্বলে দ্বিধাতা তার দিকে তাকিয়ে সবাই থমকে যায়। রানী বলে, এখনো কারো কোনো প্রশ্ন থাকলে সামনে আসতে পারো। কিন্তু কেউই এগিয়ে আসে না, সবাই নিঃশব্দে মাথা নিচু করে থাকে। রানী এরপর ইসুসাকে নিয়ে নিজের ঘরে চলে যান, কিন্তু ইসুসা লক্ষ্য করে রানীর মুখে এখনো চিন্তার রেখা। সে জিজ্ঞেস করে, আপনি এতটা চিন্তিত কেন? এখন তো সব ঠিক হয়ে গেছে। রানী বলে, সব ঠিক, কিন্তু যারা আমাকে হত্যার চেষ্টা করেছিল তারা তো কেবল শুরু, তাদের সেনা সংখ্যা অনেক বেশি। আমি ভয় পাচ্ছি তারা আমাদের মানুষদের ক্ষতি করতে পারে। এই কথা শুনে ইসুসা তার কাছে থাকা কিছু বস্তু বের করে দেখায়। এখানে আছে এমন কিছু প্রযুক্তি যা একাই হাজার সৈন্যকে থামিয়ে দিতে পারে। এসব দেখে রানীর চোখে আসার আলোচ বলে ওঠে। ঠিক তখনই রানীর ব্যক্তিগত সহকারী এসে জানায়, প্রাক্তন প্রধানমন্ত্রী আবার নতুন কোনো ষড়যন্ত্রে মেতে উঠেছে। এটা শুনে ইসুসা হাসে, তোমাদের আর চিন্তার কিছু নেই, এবার ওদের আমি নিজে সামলাবো। এরপর মহারানী ইসুসাকে বলে, তুমি কি আমাদের এখানে আরও কিছুদিন থাকতে পারো না? আমরা চাই তুমি আমাদের মধ্যেই একজন হও। তখন ইসুসা বলে, ঠিক আছে মহারানী, আমি এখানেই থাকছি যতদিন আমার প্রয়োজন।
পরবর্তী দিন রাজসভায় এক বিশাল ঘোষণা দেওয়া হয়, ইসুসাকে রাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণায় পুরনো প্রধানমন্ত্রী রেগে যায়, কিন্তু একসময় তারাই চেয়েছিল ইসুসা যেন প্রধানমন্ত্রী হয়। তবে এখন তার জনপ্রিয়তা দেখে তারা ভয় পেয়ে গেছে, কারণ এখন আর তাকে নিয়ন্ত্রণ করা যাবে না, তাই তারা চুপিসারে নতুন ফাঁদ গাঁথতে শুরু করে। তখন তারা বলে, এই ছেলেটা তো দেখতে একদম সাধারণ, কিভাবে সে রাজ্যের দায়িত্ব সামলাবে। তাদের কথায় তাচ্ছিল্য মেশানো। সবকিছু শুনে ইসুসা তাদের চ্যালেঞ্জ ছুড়ে দেয়, ঠিক আছে, যদি আমি এমন কিছু করে দেখাই যা তোমরা কেউ কোনোদিন করতে পারোনি, তাহলে কি আমি এই পদে থাকতে পারবো? তারা তীক্ষ্ণ হাসে, হুম করে দেখাও, বেশ কিছুদিন ধরে এখানে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি, যদি তুমি বৃষ্টি নামাতে পারো তাহলে আমরা মেনে নেব। এই কথা শুনে সবাই হেসে ওঠে, কেউই ভাবতে পারেনি যে এই সাধারণ ছেলে এমন কিছু করতে পারবে। এদিকে রানী চিন্তায় পড়ে যায় সে কিভাবে এই অসম্ভব কাজটা করবে, কিন্তু ইসুসা আত্মবিশ্বাসের সাথে বলে, আপনার দুশ্চিন্তা করার কিছু নেই মহারানী, আমি আজই আকাশ থেকে বাড়ি ছাড়াম। সে তখন তার স্পেশাল ফোনে একটি অদ্ভুত অপশন চালু করে, সেটা ছিল এক ধরনের ওয়েদার কন্ট্রোল সিগন্যাল। রাতের বেলায় সেই তিনজন বাইরে ঘুরতে থাকে আর ভাবতে থাকে ও কিভাবে বৃষ্টি নামাতে পারবে, কিন্তু পরবর্তী মুহূর্তেই আকাশে ঘন মেঘ জমে ওঠে, সবাই তাকিয়ে থাকে বিস্ময়ে, এবং হঠাৎ করে নেমে আসে প্রবল বৃষ্টি। এটা দেখে তাদের প্ল্যান নষ্ট হয়ে যায়। পরদিন সকালে সবাই যখন রাজপ্রাসাদে আসে তখন মহারানী বলে, এই ছেলেটা যা করেছে তা অসাধারণ, এখন কেউ আর সন্দেহ করতে পারে না যে সে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না। রানী সবার সামনে বলে দেন, এবার আমি বলছি, তোমরা সবাই ওকে স্বীকৃতি দাও, এবং পুরনো প্রধানমন্ত্রী সাহেব দয়া করে তোমার পদ ছেড়ে দাও। এই শুনে যখনই সৈন্যরা ইসুসাকে তার পদ দিতে যাচ্ছিল তখনই তাদের আটকে দেয় প্রধানমন্ত্রীর বড় ভাই, কারণ ইসুসা যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তার স্বপ্ন ভেঙে যাবে, কারণ সে এতদিন চেয়েছিল যেভাবেই হোক তাকেই প্রধানমন্ত্রী হতে হবে। তাই সে নতুন ছলচাতুরির আশ্রয় নেয়। তখন সে পুরনো নিয়ম রীতি আর রাজবংশীয় গর্বের কথা তুলে ধরে, সবাইকে বোঝাতে চায় এই বাইরের ছেলে এখানে প্রধানমন্ত্রী হলে সেটা আমাদের পূর্বপুরুষদের অপমান হবে। এইসব কথা শুনে আশেপাশের অনেকেই দ্বিধায় পড়ে মাথা নিচু করে ফেলে, কিন্তু ইসুসা ঠিক তখনই মাটিতে রাখা এক আশ্চর্য কাঠির দিকে হাত বাড়ায়। সে বলে, এইটা কোনো সাধারণ ডান্ডা না, এই ডান্ডা দিয়ে আমি যখন খুশি আকাশে বৃষ্টি নামাতে পারি, আবার ইচ্ছেমতো বজ্রপাতও ঘটাতে পারি। আপনাদের কেউ যদি এ কাজ করতে পারে তাহলে ঠিক আছে, প্রধানমন্ত্রী আপনিই হন। এটা শুনে গুরু বলে, আমি প্রধানমন্ত্রী হতে চাই না, আমি চাই ওই কাঠিটা, বর্ষা ডাকাটা তো আমি চাইলে এখনই করে দেখাতে পারি। এই বলে সে বাইরে বের হয়ে যায়। তখন বৃষ্টি পড়ছিল, সে মনের ভেতরে জানত কাঠিটা মোটেও সাধারণ কিছু না, বরং সেটা এমন এক ডিভাইস যেটা আকাশ থেকে বিদ্যুৎ আকর্ষণ করতে পারে। সে হাসিমুখে নিজের বাহাদুরি দেখাতে গিয়ে সেই কাঠির মতো দেখতে লাঠি নিয়ে বৃষ্টিতে নাচতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরই আকাশের বজ্র তার উপর পড়তে থাকে একের পর এক। প্রথমে সে শক্তভাবে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পরপর কয়েকবার বিদ্যুৎ স্পর্শে সে ছিটকে পড়ে যায়। এই দৃশ্য দেখে চারদিক স্তব্ধ হয়ে যায়, কেউ আর সাহস করে না ইসুসার বিরুদ্ধে কথা বলার। সবাই ইসুসাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেয়। রানী হাসিমুখে ইসুসার দিকে তাকায়, আর ইসুসাও চোখে সম্মানের ছাপ নিয়ে মাথা নাড়ে। ঠিক তখনই একজন সৈন্য এসে জানায়, মহারানী, পাশের রাজ্য থেকে দূতেরা এসেছে, তারা আপনার সঙ্গে দেখা করতে চান। কিছুক্ষণের মধ্যেই রাজপ্রাসাদের দরজায় প্রবেশ করে শক্তিশালী একদল মানুষ। তারা যুদ্ধের মতো গম্ভীর মুখে এগিয়ে আসে। তাদের নেতৃস্থানীয় একজন বলে, মহারানী, আপনি কি আমাদের পুরনো চুক্তি ভুলে গেছেন? আপনাদের প্রতিশ্রুতি এখনও আমরা স্মরণ করি। এই কথায় ইসুসা অবাক হয়ে মহারানীর দিকে তাকায়। রানী একটু থেমে বলে, অনেক বছর আগের কথা, তখন আমাদের রাজ্য আর ওদের মধ্যে পথ আর পানির ভাগ নিয়ে রক্তাক্ত যুদ্ধ লেগেই থাকত। পরে আমরা রাজারা মিলে ঠিক করি এই ধ্বংসের পথ থেকে ফিরে এসে আমরা শান্তির পথে চলব, আর তাই চুক্তি হয়েছিল যে তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করবে না, বরং 10 বছর মেয়াদে 3টি প্রতিযোগিতা হবে, আর যে রাজ্য অন্তত 2বার জিতবে তারা পরাজিত রাজ্য থেকে কিছু ভূখণ্ড পাবে। এই কথা শুনে ইসুসার কৌতূহল বেড়ে যায়। সে সরাসরি রানীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমরা কয়বার জিতেছি এখন পর্যন্ত? রানী মুখ নিচু করে বলে, একবারও না। এই কথাটা শুনে ইসুসার মুখের হাসি মিলিয়ে যায়। এরপর বলে, ঠিক আছে, এবারকার প্রতিযোগিতায় আমি নিজে অংশ নেব। সবার মুখে বিস্ময় ছড়িয়ে পড়ে, এই ছেলেটা কিভাবে এসব করবে, এমন সন্দেহ চোখে মুখে লেখা। তবু ইসুসা বিশ্বাসী, সে বলে, তোমরা কেউ বিশ্বাস না করলেও আমি একা হাতে 3টি প্রতিযোগিতায় জিতব। প্রথম রাউন্ডে ছিল দৌড় প্রতিযোগিতা। 2 দলের প্রতিযোগীরা নির্ধারিত স্থানে হাজির হয়। প্রতিদ্বন্দ্বী দল আনে এক দুর্দান্ত ঘোড়া গতির দানব। এটা দেখে চারদিক গুঞ্জনে ভরে যায়, ওই ঘোড়ার সঙ্গে পাল্লা দেওয়া অসম্ভব। কিন্তু ইসুসা নিরুত্তাপ। সে ফোন বের করে তার ফোনের ম্যাজিক পোর্টাল ফিচার চালু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই এক চকচকে গাড়ি ঠিক তার সামনে এসে হাজির হয়। লোকজন হতবাক, এটা কি জিনিস, কেউই চিনে না। ইসুসা বলে, শুরু হোক প্রতিযোগিতা। ঘোড়সওয়ার প্রতিপক্ষ তীব্র গতি নিয়ে ছুটে চলে সামনে, আর সবাই ধরে নেয় ইসুসা এবার জিততে পারবে না। কিন্তু ইসুসা আস্তে করে গাড়ির দরজা খুলে স্নিগ্ধভাবে বসে এবং স্টার্ট বাটন চাপ দেয়। মুহূর্তের মধ্যে সে বাতাস চিরে সামনে এগিয়ে যায়। তার গতি এতটাই বেশি যে অনেকেই দেখতে পর্যন্ত পায় না সে কোথায় গেল। কিছু সময় পরে এক প্রহরী ছুটে এসে ঘোষণা দেয়, প্রথম রাউন্ডে একজন জিতেছে। সবাই উত্তেজনায় জিজ্ঞেস করে, কে জিতেছে? প্রহরী জবাব দেয়, ইসুসা। হতবাক মুখগুলো স্তব্ধ হয়ে যায়। কেউ আশা করেনি এই ছেলেটা সত্যিই প্রথম প্রতিযোগিতা জিতবে। এবার পালা দ্বিতীয় রাউন্ডের।
যেখানে প্রতিদ্বন্দ্বী দলের সৈন্য সংখ্যা প্রচুর, আর ইসুসার দলে কেউই নেই, কারণ যারা ছিল তারাও ভয় পেয়ে পলায়ন করেছে। তবে ইসুসা থেমে থাকে না, সে তার মোবাইল থেকে আবার এক সহায়ক ডিভাইস আনার চেষ্টা করে, কিন্তু এবার প্রযুক্তি তার কথা বুঝতে ভুল করে ফেলে। ফলাফল একেবারে পুরনো ধাঁচের এক জংধরা রোবট এসে হাজির হয়, যার অবস্থা এমন দাঁড়িয়ে থাকাটাও যেন তার জন্য কষ্টকর। সবাই হতাশ, রানীও মুখ ভার করে বসে, কিন্তু তখনই ইসুসা সাহেব নিজের বুদ্ধি খাটিয়ে নিজের দেহকেই এক ধাতব শক্তিশালী রোবটে রূপান্তর করে ফেলেন। একা হাতে তিনি শত্রুপক্ষের সমস্ত সৈন্যকে এক এক করে পরাস্ত করতে থাকেন। এই অভাবনীয় সাফল্যে তাদের রাজ্য দ্বিতীয় জয়ও অর্জন করে। এত বড় হারের পর শত্রুপক্ষের লোকজন ক্ষোভে জ্বলতে থাকে, কারণ তারা তো নিজেদের রাজাকে পর্যন্ত না জানিয়ে তাদের শক্তি দেখাতে এসেছিল। আর এখন হার মানতে হচ্ছে, তার উপর শাস্তি হিসেবে রাজ্যের কিছু অঞ্চলও ছেড়ে দিতে হবে। তারা নত মুখে রানীর সামনে দাঁড়িয়ে কান ধরে ক্ষমা চায়, মাফ করে দিন আমাদের। তারা কাপা গলায় বলে, আমরা জানতাম না এমন পরিণতি হবে। যদি রাজা জানতে পারে আমরা অনুমতি ছাড়া এসেছি, তাহলে আমাদের বহিষ্কার করবে। রানী, ইসুসা ও অন্যরা তাদের ক্ষমা করে দেয় ঠিকই, কিন্তু সবার সামনে বেশ অপমান করে বিদায় দেয়। লজ্জায় অপমানে তারা মাথা নিচু করে রাজ্য ত্যাগ করে। এই অবস্থার পেছনে পুরো কৃতিত্ব ইসুসার, এটা রাজ্যের সবাই বুঝে গেছে। আর এটিই মাথায় ঘুরতে থাকে প্রধানমন্ত্রীর মেয়ের, যে কিনা ভবিষ্যতে রানী হতে চায়। সে ভাবে, যদি ইসুসাকে নিজের দিকে টেনে আনা যায়, তাহলে তো আমি সহজেই রানী হতে পারি। এই ভেবে সে ইসুসার সঙ্গে মিষ্টি আচরণ শুরু করে, সুন্দরভাবে কথা বলে, প্রশংসা করে, এমনকি রোমান্টিক ইঙ্গিতও দেয়। কিন্তু ইসুসা একটুও আগ্রহী নয়। সে স্পষ্টভাবে তার প্রস্তাব এড়িয়ে চলে যায় এবং সোজা জায়গা থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রানী তখন রাজপ্রাসাদের গোপন অংশে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি স্নান করতে যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ ইসুসা এসে উপস্থিত হয়। রানী প্রথমে লজ্জা পেয়ে যায়, কিছুটা বিব্রত হয়। তবে দ্রুত সামলে নিয়ে হাসিমুখে জিজ্ঞেস করে, তুমি এখানে এই মুহূর্তে কেন এলে, বলো তো? ইসুসা মৃদুস্বরে বলল, আমার তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তখন রানী হাসিমুখে বলল, আজ রাতে তোমার জন্য একটা আসর আয়োজন করেছি, সেখানেই কথা বলবো। অন্যদিকে প্রধানমন্ত্রী এবং তার মেয়ে তাদের দুরবস্থা নিয়ে মাথা ঘামাচ্ছে। তারা চিন্তা করছে কিভাবে ইসুসাকে ফেরত আনা যায় এবং তার জীবন নষ্ট করার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রীর মাথায় হঠাৎ এক চতুর চিন্তা আসে, যা সে মেয়ের সঙ্গে ভাগ করে নেয়। এদিকে ইসুসা পার্টির দৌলতে বেশ মাতাল হয়ে পড়েছে। সে যখন নিজের কক্ষে যাচ্ছিল, তখন তাকে ছেড়ে দিতে আসে রানীর পার্সোনাল গার্ড ইসুসাকে তার দরজার কাছে পৌঁছে দিয়ে চলে যায়। ইসুসা ঘরে ঢুকে নিজের বেটের উপর কাউকে শুয়ে থাকতে দেখে অবাক হয়। সে পুরো মাতাল অবস্থায় বুঝতে পারে না ওই ব্যক্তিকে। প্রথমে মনে হয় হয়তো রাজকুমারী, কিন্তু কাছাকাছি গিয়ে চিনতে পারে আসলে সে তৃতীয় রাজকুমারী। সে ভাবে এই মুহূর্তে এখানে এসে কি বড় কোনো খেলা খেলার চেষ্টা করছে, নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। সে নিজেও মাতাল হওয়ার অভিনয় শুরু করে। তখন তৃতীয় রাজকুমারী কাছে এসে তাকে মন জয় করার চেষ্টা করে, ধীরে ধীরে তার কাছে গিয়ে নরম দৃষ্টিতে তাকায়। কিন্তু ইসুসা তৎক্ষণাৎ নিজের কাছে লুকিয়ে রাখা একটি ইনজেকশন বের করে তার হাতে লাগিয়ে বলে, এখন তুমি গভীর ঘুমে চলে যাও। আমি জানি না তুমি এখানে আসার আসল উদ্দেশ্য কি, তবে আমার মনে হয় তোমাকে এখানে থাকতে হবে। পরের দিন দেখা যায় দুজনেই গভীর নিদ্রায় রয়েছে। তৃতীয় রাজকুমারী চোখ খুলে অবাক হয় এবং ইসুসার বিরুদ্ধে অভিযোগ আনে যে গত রাতে সে তার সঙ্গে অন্যায় করেছে। ইসুসা অবাক হয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কাপড়গুলো দেখো, তুমি তো পুরোপুরি পরেছিলে, আর আমিও পরেছিলাম, তাহলে কিভাবে তোমার সঙ্গে কোনো অন্যায় হতে পারে? আমি বুঝতে পারছি তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, কিন্তু আমি এত সহজে ফাঁসবো না। এই কথার মাঝে একটি গার্ড এসে চিৎকার করতে থাকে। এরপর দ্রুত কিছু লোক এসে ইসুসাকে জোরপূর্বক ধরে ফেলে। ঘটনা টের পেয়ে রাজকুমারীর সহকারী তাড়াতাড়ি তার কাছে গিয়ে পুরো ব্যাপারটা জানান। রাজকুমারী অবিলম্বে সিদ্ধান্ত নেন ইসুসাকে বাঁচানোর জন্য সব রকম ব্যবস্থা নিতে। পথে যাওয়ার সময় ইসুসা ও রাজকুমারীর মুখোমুখি হয়। ইসুসা রাজকুমারীকে সবকিছু খুলে বলে কিভাবে তৃতীয় রাজকুমারী তাকে ফাঁসানোর চেষ্টা করছে। রাজকুমারী জানে এই মানুষগুলো ইসুসাকে পছন্দ করে না, তাই তারা তাকে সরিয়ে দিতে চায়। তাই সে ইসুসার পাশে দাঁড়িয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। রাজকুমারী তৃতীয় রাজকুমারীকে প্রশ্ন করে, তোমার সঙ্গে কি হয়েছে বলো তো? তৃতীয় রাজকুমারী বলে, তোমার বোনের সঙ্গে বড় অনাচার ঘটেছে, অথচ তুমি এখনো সেই ছেলের পাশেই আছো। এই কথাগুলো শোনার পরেও রাজকুমারী তাদের কোনো কথায় বিশ্বাস করে না। এ সময় প্রধানমন্ত্রীর রাগ তুঙ্গে উঠতে থাকে। সে একটি শক্তিশালী সৈন্যকে পাঠায় ইসুসাকে হত্যা করার জন্য, কিন্তু ওই সৈন্য এসে মুখ থুবড়ে পড়ে। সেই সময় প্রধানমন্ত্রী ইসুসাকে মারার জন্য এক বন্য কুকুর এনে ছুড়ে দেয়। ইসুসা প্রথমে ভয়ে ঘাবড়ে গেলেও দ্রুত নিজের মোবাইল দিয়ে সে একটি যান্ত্রিক কুকুর ডেকে আনে। যান্ত্রিক কুকুরটি বন্য কুকুরের সঙ্গে লড়াই শুরু করে এবং ক্রমশ বড় রোবট আকৃতিতে পরিণত হয়। বন্য কুকুর ভয় পেয়ে পালিয়ে যায়। এ দৃশ্য দেখে তৃতীয় রাজকুমারীর রাগ বাড়তে থাকে। সে গোপনে পিস্তল বের করে ইসুসার উপর গুলি চালায়, কিন্তু গুলি সোজা না গিয়ে পেছনে আসে এবং গায়ে লাগে। এরপর সে আরেকবার চেষ্টা করে, কিন্তু গুলি বারবার তার নিজের গায়ে লাগে, কারণ সে পিস্তল চালাতে একেবারেই অদক্ষ। এদিকে পরিস্থিতি বেশ কঠিন হয়ে পড়ায় ইসুসা পালানোর পরিকল্পনা করে। সে মোবাইল ব্যবহার করে একটি পোর্টাল খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণের তারা তাদেরকে গুলি করে দেয়। আর তখনই রাজকুমারীর সহকারী সামনে এসে পড়ে, যে কারণে সে আহত হয়ে যায়। আর ঠিক তখনই সবাই অন্য জগতে চলে যায়। তাদের পিছু নেয়ার জন্য যে সৈন্য ছিল সেও একই জগতে প্রবেশ করে। কিছু সময় পর পোর্টালটি বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতি দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি ইসুসা তাদের সবাইকে নিয়ে বাস্তব জগতে ফিরে আসে। সেখানে সে আহত সহকারীকে একটি গাড়িতে উঠিয়ে নেয়। এরপর রানীকেও গাড়িতে উঠতে বলে।
গাড়ি চালিয়ে ইসুসা ডাক্তারের কাছে যায়। এই দৃশ্য দেখে রাজকুমারী জানতে চায় এটা কি। ইসুসা বুঝিয়ে বলে এটা গাড়ি, আর এর সাহায্যে আমি তোমাদের বিরোধী বাহিনীকে পরাস্ত করেছিলাম। অন্যদিকে সেই সৈন্য যিনি ইসুসাকে অনুসরণ করছিলেন, তিনি ও বাস্তব জগতে এসে পুলিশের কাছে ধরা পড়ে, কারণ তার হাতে একটি বন্দুক ছিল। একই সময়ে রাজকুমারী নতুন পরিবেশে মুগ্ধ হয়ে পড়ে। এরপর ইসুসা তার নিজ জগতের কিছু গল্প বলে। সে সহকারীকে হাসপাতালে ছেড়ে দিয়ে দুজনে সেখান থেকে ফিরে আসে ইসুসার বাড়িতে। সেখানে এসে দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়ে। এই সময় মহারানী তৃতীয় রাজকুমারীর প্রতি খুব রাগে থাকে, কারণ সে ইসুসার ওপর বন্দুক চালিয়েছে। সে তার জামার গন্ধ নিয়ে বোঝে যে সেখানে অনেক নোংরা আছে। এরপর সে বলে আমাদের দুজনের জামা বেশ নোংরা হয়ে গেছে, ভালো হবে এগুলো বদলে ফেলা। এরপর সে রাজকুমারীকে বাথরুমে নিয়ে যায় এবং স্নান করার নিয়ম শেখায়। পরে নিজেই বাইরে এসে নিজেকে পরিষ্কার করে। তখনই রাজকুমারী হঠাৎ স্লিপ করে মাটিতে পড়তে বসে। শব্দ শুনে ইসুসা তৎক্ষণাৎ ভেতরে ঢুকে যায়। দুজনেই একে অপরকে দেখে লজ্জায় লাল হয়ে যায়। রাজকুমারী তোয়ালে দিয়ে নিজেকে ঢেকে নেয় এবং ইসুসাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ইসুসা বলে আমি কারো আওয়াজ শুনেছি। এরপর দুজনেই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে ইসুসা রাজকুমারীর দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? রাজকুমারী বলে, আমি তো তোমার সঙ্গে এই জগতে বিয়ে করে তোমার সঙ্গে থাকতে চাই। এই কথা শুনে ইসুসার খুব ভালো লাগে। ধীরে ধীরে সে রাজকুমারীর কাছে এগোতে লাগে তাকে চুমু দিতে, কিন্তু তখনই তার ফোন বেজে ওঠে। ফোন ধরতেই তাকে দ্রুত চলে যেতে হয়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই সৈন্যকে, যিনি বন্দুক নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছেছে। তার হাতে ছিল সোনার কিছু জিনিস, যা সে পুলিশকে দিয়ে তার কাছ থেকে কিছুক্ষণের জন্য ফোন নিয়ে নেয় এবং বলে, আমি কখন আমার নিজের জগতে ফিরে যেতে পারবো। হঠাৎ ফোনে একটি বার্তা আসে, আর সঙ্গে সঙ্গেই সে আবার তার নিজ জগতে ফিরে যায়। আরেকদিকে তৃতীয় রাজকুমারীকে দেখা যায়, যিনি ইসুসা ও মহারানী অনুপস্থিতিতে পুরো রাজ্য ধরে শাসন করে আছে। এমন সময় এক সৈন্য দৌড়ে এসে জানায় যে ইসুসা ও মহারানী ফিরে এসেছে, আর তারা একা নয়, তাদের সঙ্গে এমন অস্ত্র এনেছে যা আগে কেউ দেখেনি। সৈন্যরা ভয় পেয়ে পালাতে শুরু করে। সেই সময় রাজকুমারীও এসে উপস্থিত হয়, যা দেখে তৃতীয় রাজকুমারী ভয় পায়। কিন্তু কিছু সৈন্য এসে দাঁড়িয়ে যায় এবং তৃতীয় রাজকুমারী শান্ত হয়ে বসে থাকে। সে অপেক্ষা করতে থাকে রাজকুমারীর মৃত্যুর জন্য, কারণ তার সৈন্যদের কাছে গান ছিল। কিন্তু তারা জানত না ইসুসার কাছে তার চেয়ে শক্তিশালী অস্ত্র আছে। ইসুসা এসে একবারেই সেই অস্ত্র ব্যবহার করে সব সৈন্যকে একসাথে পরাস্ত করে দেয়। এই দৃশ্য দেখে তৃতীয় রাজকুমারী ভীষণ ভয় পায়, হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। কিন্তু ইসুসা পরিষ্কার জানায়, আমি তোমাকে ক্ষমা করব না যতক্ষণ না আমার রাজকুমারী তোমাকে ক্ষমা করবে। এরপর রাজকুমারীর সৈন্যরা এসে তৃতীয় রাজকুমারীকে আটক করে নিয়ে যায়। তার চলে যাওয়ার পর রাজকুমারী নিজের আসনে ফিরে বসে এবং ইসুসা মহারানীকে জিজ্ঞেস করে, তোমার রাজ্য ফিরে পেয়ে তোমার কেমন লাগছে? মহারানী বলে, খুব ভালো লাগছে। তখন ইসুসা হাসি মুখে বলে, এখন তাহলে আমাকেও খুশি করো। এই বলে সে মহারানীর কাছে আসে চুমু দিতে, কিন্তু তখনই ইসুসার আঙ্কেল এসে পড়ে। এরপর ইসুসা আঙ্কেলের কাছে গিয়ে বলে, আঙ্কেল, আমি এখানে এই মহারানীর সঙ্গে বিয়ে করতে চাই। তখন আঙ্কেল বলে, এতে কি অদ্ভুত কিছু আছে, তুমি বিয়ে করে ফেলো। তখন মহারানী বলে, না, আমাদের এখানে এমন বিয়ে হয় না। আমাদের বিয়ের রীতি অনুসারে পিতামাতা বিয়ে ঠিক করে, আর আমার পিতামাতা এই জগতে নেই। ইসুসা ও বলে, আমারও পিতামাতা নেই, আমি অনাথ। আঙ্কেল বলে, সে কোনো ব্যাপার না, আমি তোমাদের পরিবার, তোমাদের বিয়ের সব ব্যবস্থা আমি করব। এরপর তারা দুজন মিলে বিয়ের প্রস্তুতি নিতে এগিয়ে গেলে তারা সকল প্রয়োজনীয় রীতি পালন করে। সবকিছু সম্পন্ন হলে তাদের একে অপরকে চুমু দেওয়ার অনুমতি দেওয়া হয়। ইসুসা ধীরে ধীরে রাজকুমারীর দিকে এগিয়ে যায় এবং এই দৃশ্যের সাথে এই ড্রামা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী যে কোনো ম্যাজিক্যাল ড্রামা নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। ড্রামার স্পেলিং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কোনো জায়গায় কোনো ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিও। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।